জামাত ইসলামী একটা কমিউনিস্ট পার্টি, কারণ ওদের হায়ারার্কি আছে, ইউনিটি অফ কমান্ড আছে, ওদের কন্ট্রোল আছে এভরিওয়্যার, ওরা সেনাবাহিনীর মতো, দে আর ওয়েল ট্রেন্ড। আজকে জামাত ইসলামের যদি কেউ হয় সেটা সম্ভব, কিন্তু তাদের উপর থেকে যে কথা বলে ওর সাথে সাথে ওইটা সেনাবাহিনীর মতো ওরা কাজ করে। কমিউনিস্ট পার্টি হলে ওরা ওটা কাজ করে এগুলো, কিন্তু এইসব পার্টিগুলোতে এগুলো হচ্ছে ওই অনেক লোক হয়তো সে আম বিক্রি করতেছে রাস্তার পাশে দিনের বেলা, তো সন্ধ্যার পরে সে হয়তো কোথাও যে চিন্তা করতেছে, গান দিয়ে সে ওইটা করতেছে। এবার আপনি কাকে কোথায় হতে যাচ্ছে এবং দেশের বিপ্লব পরবর্তী সময়ে আমাদের কি পরিবর্তন এলো, কি প্রত্যাশা ছিল, এসব বিষয়টা হচ্ছে বিপ্লব অথবা অভ্যুত্থান, যেটা বলি অভ্যুত্থান হয়েছে, এটা একটা প্যারাডাইম চেঞ্জ, প্যারাডাইম শিফট হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। কিন্তু এটা পরিবর্তন হলেও এখানে কিন্তু ট্রানজিশন, এটা এখানে একটা ট্রানজিশন হচ্ছে, এখন একটা ট্রানজিশন। স্বাধীনতা 53-54 বছর পরে আমাদের বাংলাদেশে আমরা এখনো কোনো কিছুই অর্ডারে আনতে পারিনি। আর গণ অভ্যুত্থানের 1 বছরের ভিতর যে সব কিছু অর্ডারে আসবে সেটা চিন্তা করা ঠিক আমি মনে করি না এটা সঠিক হবে। এটা হবে, প্রত্যাশা মানুষের অনেক, আমরা রাইজিং এক্সপেকটেশন আছে এবং হাইটেন ফ্রাস্ট্রেশনও আছে, এগুলোতে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু এই প্রত্যাশার সাথে স্বাদ এবং সাধ্যের ভিতরে যে ব্যালেন্স করা, এটা তো এই ব্যালেন্সটা করবে, ব্যালেন্সার হচ্ছে সরকার এখানে। এখন সরকার যদি আইন শৃঙ্খলা রক্ষা, তো সরকারের দায়িত্ব, এবং সেটা যদি সরকার না পারার কারণও আছে। যে অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে পুলিশ বাহিনীর যে অবস্থা হয়েছে, পুলিশের অর্ধেক তো নাই, এবং পুলিশের সংস্কার করা এবং পুলিশে যোগ্য লোক নিয়োগ করা, কম্পিটেন্ট লোক নিয়োগ করা এবং এদেরকে ক্রমান্বয়ে পুলিশে নিয়োগ করাতে একটা দীর্ঘমেয়াদী বিষয়। এদেরকে নিয়োগ করার আগে আমরা যদি যারা সাবেক রিটায়ার্ড পুলিশ অফিসার ছিল ওদেরকে নিয়ে আসতে পারতাম, ওদেরকে নিয়ে অন্তত 1 বছর 6 মাসের জন্য ওদেরকে কন্ট্রাক্টে আমরা চাকরি দিতে পারতাম, তাহলে এই ভ্যাকুয়ামটা পূরণ হতো। অথবা ওইটাও যদি না পারতাম, আমরা যদি সেনাবাহিনী থেকে লোক ডেপুট করি এখানে পুলিশে দিতাম কিছু, ওদেরকে তাও ভয়ে এই কাজগুলো হতো না। কিন্তু বিষয়টা হচ্ছে সরকার তো এই কাজগুলো করছে না, এবং টোটালি আমি জানি সরকারি সীমাবদ্ধতা আছে, তারপরে এই কাজগুলো যদি প্রথম যে কাজটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার যদি না হয়, সঠিক ঠিক পথে না আসে, তাহলে এই সন্ত্রাস চাঁদাবাজি এগুলো থাকবে। মানুষ বাই নেচার, আপনি জাতি এই জন্য বহু আগে আপনার স্টেট অফ দ্য নেচারের কথা বলছে হবসের কথা হচ্ছে স্টেট অফ ম্যান বাই নেচার ন্যাস্টি, ব্রুটিশ অ্যান্ড পুয়ার, এবং এরা হচ্ছে সবসময় নিজের স্বার্থকে বড় করে দেখে, এবং এরা ব্রুটিশ, ন্যাস্টি, এবং এরা এক ধরনের সবসময় এটা হীনমন্যতা ভুগে, কেমন শুধু নিজের স্বার্থকে চরিতার্থ করতেছে, শুধু এদেরকে বাই নেচার, এটাকে ন্যাচারালি এটা হয়। এটা হবস অনেক আগে বলতে, এই জন্য স্টেট অফ দ্য নেচার থেকে আমরা সভারেন্টিকে আমরা রাষ্ট্রের হাতে সমর্পণ করেছি, যে সার্বভৌমত্ব ক্ষমতা স্টেট অফ দ্য নেচারে দেখা যায় সবাই আমাদের আমরা সবাই রাজার রাজত্বে, মানে সব মানুষ মনে করে আমি সার্বভৌম ক্ষমতার মালিক, আমি সার্বভৌম, আমি রাজা, আমি সব কিছু। এখন এই জন্যই হবস বললো যে তোমাদের সার্বভৌম ক্ষমতাটা রাষ্ট্রের হাতে, কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করো। কর্তৃপক্ষ তোমাদেরকে বিনিময়ে প্রোটেকশন দেবে, কিভাবে? তোমার নিজের জীবনের প্রোটেকশন এবং তোমার সম্পদের প্রোটেকশন, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, এইসব দেবে। এর বিনিময়ে আমরা এই যে সবরেনিটি বা রাষ্ট্রীয় সবরেনিটির জনগণের পক্ষে রাষ্ট্রে যে সবরেন ক্ষমতা প্রয়োগ করে, সেই একটা সভ্য সমাজ আমরা পেলাম, একটা সভ্য রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন হলো। কিন্তু মানুষ তো সেই আগের মতোই রয়ে গেছে, ওই তাদের নেশা কিন্তু পরিবর্তন হয়নি। রাষ্ট্র মানিত এখানে একটা কর্তৃপক্ষ এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা কিন্তু এটা কিন্তু এই গুডস অ্যান্ড সার্ভিসেস, রাষ্ট্রটা হচ্ছে একাডেমিক ভাষা বলতে গেলে পলিটিক্স হচ্ছে অথরিটেটিভ অ্যালোকেশনস অফ ভ্যালুজ। অথরিটেটিভ অ্যালোকেশনস মানে গুডস অ্যান্ড সার্ভিসেস, যে ডিমান্ড জনগণের, এটা রাষ্ট্র প্রোভাইড করবে, এটাকে বলা হয় অথরিটি স্টেট, অথবা আমরা যেটা বলি পলিটিক্স ইজ দ্য অথরিটেটিভ অ্যালোকেশনস অফ ভ্যালুজ। যে অথরিটি আমাদেরকে ভ্যালুজ বুঝতে গুডস অ্যান্ড সার্ভিসেস, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল ভ্যালু সব কিছু বোঝায়, এখানে পাওয়ার, প্রেস্টিজ, অনার সব কিছু বোঝায়।
সুতরাং এই যে ভ্যালু ডিস্ট্রিবিউট করে, যেটা দায়িত্ব রাষ্ট্রের, এই রাষ্ট্র এই কাজটা যদি সঠিকভাবে করতে না পারে, যে সার্ভিস ডেলিভার করবার কথা সে ডেলিভার করতে না পারলে বাই নেচার, এখন আপনি বড় দল রাজনৈতিক দলের তাদের একটা অবশ্যই বড় দায়িত্ব আছে, কিন্তু দায়িত্ব তো পালন কে, এত বড় দলগুলোতে তাদের তো আর নিজের ল এনফোর্সিং এজেন্সি নেই, তারা তো তাদের তো নিজস্ব সেনাবাহিনী যে এনফোর্স করা যাবে না। এটা যে লকে এনফোর্স করবে, দলীয় লকে এনফোর্স করার জন্য তাদের অন্য কোনো ওই ধরনের কোনো মেকানিজম নেই। ওরা যেটা করতে পারতেছে বহিষ্কার করা, ওদের কথা যদি না শুনে, এত বড় দলগুলোতে কেউ যদি আপনার দিনের বেলা যারা মিছিল করে হাতে পোস্টার নিয়ে, হাতে প্লেকার্ড নিয়ে, রাতের বেলা যদি সে অন্ধকার হলে, লাইট হলে যদি সে রিভলভার নিয়ে ছিনতাই করে, আপনি কি করবেন? কে কাকে চিনে? এবং এগুলোর তো কোনো, এইসব বড় দলের তো এগুলোর কোনো ইয়ে নেই, এবং দলের ইউজ করতেছে, দলের ব্যানার ইউজ করছে, দলের নাম ভাঙাচ্ছে, দলের কোনো একটা পদে আছে কিন্তু দল জানেও না যে এই কাজগুলো করে। এই জন্যই রাষ্ট্র এখানে দলকে ফরগেট অ্যাবাউট দল, রাষ্ট্রকে কঠোর হতে হবে রেসপেক্টিভ অফ পার্টি অ্যাফিলিয়েশন, কে বড় দল কে ছোট দল, ডাজেন্ট ম্যাটার। রাষ্ট্রকে কঠোরভাবে অবজেক্টিভলি এগুতে হবে, যে ল ভায়োলেট করছে তোমাকে আইনের মুখোমুখি হতে হবে, থানা লুট করছে তোমাকে আইনের মুখোমুখি হতে হবে, থানা ভাঙচুর করছে আইনের মুখোমুখি হতে হবে। এই কাজগুলো যদি রাষ্ট্র কঠোরভাবে করতে না পারে, তাহলে তো এটা আসলে কোনো দলকে আমি দায়িত্ব দিতে, দলের দায়িত্ব আছে তো, কিন্তু দল তো এনফোর্সিং করে, ওদের কোনো ইয়ে নেই, ল এনফোর্সিং করে এজেন্সি নেই, ওরা ওটা সম্ভব না। এটা এত বড় দলগুলোর পক্ষে সম্ভব না যে তৃণমূলের কর্মীকে নিয়ন্ত্রণ করা, এগুলো সম্ভব হবে না। এটা এই জন্য রাষ্ট্র যদি কঠোর না হয়, এবং আমাদের আশেপাশে যারা আছে জনগণ যদি সচেতন না হয় যে এটা ক্রিমিনাল, নো ম্যাটার হুইচ পার্টি হি বিলংস টু, এ ক্রিমিনালস অনলি আইডেন্টিটি হি ইজ এ ক্রিমিনাল, ক্রিমিনালস আইডেন্টিটি হি ইজ এ ক্রিমিনাল, কোন পার্টি বিলং করে ডাজন্ট ম্যাটার। এটা যদি দেখা হয় তাহলে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা কন্ট্রোল করা যাবে। এবং এই যে প্রাপ্তি আপনি যেটা বললেন, এই প্রাপ্তি জনগণ এটা এই আজকে যে আমরা যে প্রাপ্তি এবং ইয়ের সাথে প্রত্যাশার সাথে যে ফারাক দেখছি, এই ফারাকটা এটা একদিন যাবে না, এটা ক্রমান্বয়ে, এটা গ্র্যাজুয়াল ম্যাটার, আস্তে আস্তে যাবে। 1 বছর আমরা একটা ট্রানজিশনে আছি, ট্রানজিশনের সময়টা খুব আনসার্টেনিটির সময়, কখন নির্বাচন হবে, কখন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হবে, কখন এই জুলাই সনদ সম্পন্ন হবে, জুলাই সনদ এটা সংবিধানে আসবে কি আসবে না, এগুলো সবগুলো, এইসব জিনিসগুলো কিন্তু এর বিষয়, কনসেনসাসের বিষয়। এবং জুলাই সনদ নিয়ে যে কথাগুলো বলা, জুলাই সনদ নিঃসন্দেহে, আপনি কি জুলাই সনদ নিয়ে কথা বলছেন এখন না পরে? যে জুলাই সনদের বিষয়টা আমি দ্বিতীয় পর্যায়ে বলবো। আমি একটা বিষয় ঠিক আছে, রাজনৈতিক দলগুলোর কথা যেটা আপনি বলেন যে বড় দল তারা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, বড় দল হোক বা ছোট দল যাই হোক, নিজের দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করাটা আসলে তাদের এই সময়টাই কতটুকু প্রয়োজন ছিল যে নিজের প্রয়োজন তো দলের আছে, মধ্যে সংস্কারটা নিয়ে আসা? প্রয়োজন তো অবশ্যই আছে, প্রয়োজনও আছে। সেই প্রয়োজন অনুযায়ী কি আসলে দলগুলো সক্ষম হচ্ছে নিজেদের বিষয়টা মধ্যে হচ্ছে আপনার সংস্কারটা করা? বাংলাদেশে এই কাজগুলো একমাত্র পারে, দুটো দল পারে করতে, একটা জামাত ইসলামী, একটা কমিউনিস্ট পার্টি। কারণ ওদের হায়ারার্কি আছে, ইউনিটি অফ কমান্ড আছে, ওদের কন্ট্রোল আছে এভরিওয়্যার, ওদের সেনাবাহিনীর মতো, দে আর ওয়েল ট্রেন্ড। কিন্তু এইসব আমরা পলিটিক্যাল পার্টিকে যখন পড়াই, ছাত্রদেরকে পড়াই, তখন পলিটিক্যাল পার্টি 3 ধরনের পলিটিক্যাল পার্টি আছে। একটা হচ্ছে প্র্যাগম্যাটিক পাওয়ার ওরিয়েন্টেড পলিটিক্যাল পার্টি, মানে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল। একটা হচ্ছে আইডিওলজিক্যাল মিশন ওরিয়েন্টেড পলিটিক্যাল পার্টি, যারা আদর্শবাদী রাজনৈতিক দল। আরেকটি হচ্ছে পার্সোনালিটি ওরিয়েন্টেড পার্টি বা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল। এখানে প্র্যাগম্যাটিক পাওয়ার ওরিয়েন্টেড পলিটিক্যাল পার্টি এরা এত বড় যে এদের ভিতরে কোনো কন্ট্রোল, এখানে কোনো তো নেই, এদের ভিতরে কোনো মেকানিজম নাই এইগুলোকে, দলের কর্মীদেরকে কন্ট্রোল করেন পারে। যেটা একটা কিছুদিন আমি বহিষ্কার করলাম, আর 6 মাস 1 বছর পরে সে আবার দলের ভিতরে ঢুকে যায়, আবার সে দলের ভিতরে এগুলো বহিষ্কার টুষ্কার এসব এগুলো কোনো কাজে আসে না। আবার কোনো না কোনো প্রয়োজনে, দলের কোনো না কোনো দুঃসময়ে কোনো একটা প্রয়োজনে তাকে হয়তো আবার প্লে কার্ড সে বহন করে, দলের কিছু করার থাকে না, ওই সময় দল তাকে নিয়ে আসে, যে ওই তাকে, কারণ এরা ক্ষমতা লিপ্সু পার্টি, এরা রাজনৈতিক ক্ষমতাতে যেতে চায়, ক্ষমতায় যাওয়ার জন্য যা যা প্রয়োজন হয়, সন্ত্রাসীদের প্রয়োজন হয় অনেক সময় এইসব দেশে, তৃতীয় বিশ্বে সন্ত্রাসীরা একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে ক্ষমতা দেওয়ার পেছনে, তৃতীয় বিশ্বের রাজনীতিতে, যেখানে রাজনীতি বলা টাইম সেক্ষেত্রে। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি দল যেটা করছে, দল শুধু অতটুকু করলেই সম্ভব,
বহিষ্কার করলেই এটা শেষ না, না। দলগুলোর আমি নেতৃত্ব মনে করি পর্যায়ে আসবো। বহিষ্কার করার পরে দল এদেরকে আইনের হাতে তুলে দেওয়া উচিত। দলের সাথে সাথে ওদের বিরুদ্ধে দল থেকে মামলা করা এবং দল এদেরকে আইনের হাতে উঠিয়ে দেওয়া উচিত। এর বাইরে আর কি করা যায় সেটাও আপনার চিন্তা করা উচিত, যে এইসব বড় 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 দলগুলো তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা খুব ডিফিকাল্ট, কারণ এগুলো পাওয়ার এদের কোনো ডিসিপ্লিন পার্টিতে ওই ধরনের স্ট্রং ডিসিপ্লিন, যেমন আজকে জামাত ইসলামের যদি কেউ হয় সেটা সম্ভব, কিন্তু তাদের উপর থেকে যে কথা বলে ওর সাথে সাথে ওইটা সেনাবাহিনীর মতো ওরা কাজ করে। কমিউনিস্ট পার্টি হলে ওরা ওটা কাজ করে এগুলো, কিন্তু এইসব পার্টিগুলোতে এগুলো হচ্ছে ওই অনেক লোক হয়তো সে আম বিক্রি করতেছে রাস্তার পাশে দিনের বেলা, তো সন্ধ্যার পরে সে হয়তো কোথাও চিন্তা করতেছে, গান দিয়ে সে ওইটা করতেছে। এবার আপনি কাকে কোথায় কন্ট্রোল করবেন? এই জিনিসগুলো হচ্ছে এখানে স্ট্রিক্ট আইন, দেশের আইন, সর্বোচ্চ আইন, দেশের আইন এখানে 100% অ্যাপ্লাই করা উচিত, এবং রাজনৈতিক দলগুলো উচিত তাদের এইসব কর্মীকে বিলম্ব করা উচিতই না, সাথে সাথে এদের বিরুদ্ধে মামলা, যে আমাদের দলের নাম ভাঙিয়ে এরা আমাদেরকে করছে, ডিফেম করছে, দেয়ারফর আমরা উই আর ফাইলিং কেস অ্যাগেন্স্ট দিস পিপল, এগুলোকে স্টেট তাদেরকে এতে নেওয়া, হেফাজতে নেওয়া উচিত।